ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর যে নির্বাচিত টেক্সট বইটি রয়েছে তার অন্তর্গত আজ একটি গল্প পড়ব, যে গল্পটির নাম হলো বহুরূপী এবং লিখেছেন সুবোধ ঘোষ। দেখো, বহুরূপী এই যে নামটা শুনলেই আমাদের মাথায় আসে যে যিনি বিভিন্ন রূপ ধারণ করেন এবং বিভিন্ন সাজসজ্জা সাজেন, তাদেরকে আমরা মূলত বহুরূপী বলে চিনি। তো আমাদেরকে দেখতে হবে এই গল্প অবলম্বনে বহুরূপী কে বা কেন তাকে বহুরূপী বলা হয়েছে, তার পেশাটা কি বহুরূপী, এইগুলো আমাদেরকে জানতে হবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, এই বহুরূপী যে গল্পটি, সেই গল্পটি শুরু করবার আগেও আমাদেরকে একটু লেখক পরিচিতি সম্পর্কে জানতে হবে, কারণ সুবোধ ঘোষ কে ছিলেন বা সুবোধ ঘোষের জন্ম কবে, বা তিনি আদতেও সাহিত্যিক হিসাবে কি কেমন সাহিত্যিক ছিলেন, বা তার রচনাগুলি কি কি, বিখ্যাত রচনা বা উল্লেখযোগ্য গদ্য গ্রন্থগুলি কি কি, সেগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। তো চলো প্রথমেই আমরা একটু লেখক পরিচিতিটা পড়ে নিই। একটু টেক্সটটি বড় আছে, ফলস্বরূপ আমাদের যে লেখক পরিচিতিটা আসতে একটু দেরি হচ্ছে। দেখো, লেখক পরিচিতিটা আমরা পেয়ে গেছি। যে লেখক পরিচিতিতে দেখো প্রথমেই বলছে 1910 আর 1980। সুবোধ ঘোষের জন্ম 1910-এ আর 1980-তে সুবোধ ঘোষের মৃত্যু হয়। প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। দেখো, এই বিহারের যে হাজারিবাগ বলে জায়গাটি রয়েছে, সেই জায়গাতেই জন্মগ্রহণ করেন কে না, আমাদের যে প্রখ্যাত অর্থাৎ খ্যাতমান যে সাহিত্যিক সুবোধ ঘোষ, তার জন্ম হয়। আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। বিচিত্র কর্মজীবনে অভিজ্ঞতার সমৃদ্ধ এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরশুরামের কুঠার, শুক্লাভিসার, ফসিল, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, একটি নমস্কারে, তারপরে দেখো ত্রিজামা, ভারত প্রেম কথা, যৌতুকগৃহ, কিংবদন্তির দেশে, ভারতীয় ফৌজের ইতিহাস, ক্যাকটাস ইত্যাদি। দেখো, শুধু যে সুবোধ ঘোষ সম্পর্কে আমাদের জানলেই চলবে না, সুবোধ ঘোষ তিনি কি কি লিখেছিলেন বা উল্লেখযোগ্য যে গ্রন্থগুলি তার কি কি ছিল, সেগুলো আমাদেরকে একটুখানি কিন্তু পড়ে নিতে হবে। তারপর দেখো, তিনি শুধু যে গ্রন্থই লিখেছেন তা কিন্তু নয়, ছোট গল্প ছাড়াও তিনি বহু উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণ পদক লাভ করেন। অর্থাৎ তিনি যে পুরস্কারটি বা অভিধায় অভিহিত হন, সেটি আমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক পান এবং তিনি ছোট গল্প ছাড়াও বহু নাটক, প্রবন্ধ, গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। তাহলে আমরা এই লেখক পরিচিতি থেকে জানতে পারলাম যে সাহিত্যিক সুবোধ ঘোষ তিনি হাজারিবাগে জন্মগ্রহণ করলেও তার আদি নিবাস বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে হলেও বিচিত্র কর্মজীবনের জন্য অভিজ্ঞতা সমৃদ্ধ এই লেখক বিভিন্ন জায়গায় কর্মসূত্রে ছিলেন এবং তার বহু অভিজ্ঞতাও কিন্তু হয়। এবং তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি আমরা পড়লাম, নামগুলো পড়লাম, সেগুলো দেখো উল্লেখযোগ্য, ভীষণ উল্লেখযোগ্য। পরশুরামের যে কুঠার সেটি, বা শুক্লাভিসার, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, একটি নমস্কারে, ত্রিজামা, এগুলি। এছাড়াও ছোট গল্প, বহু উপন্যাস তিনি লিখেছেন, নাটক আমরা পড়েছি, সুবোধ ঘোষের গবেষণামূলক গ্রন্থ রচনা, সেগুলো আমরা পড়েছি। এবং তাকে বা লেখক সুবোধ ঘোষকে কি করা হয়, জগত্তারিণী যে স্বর্ণপদক সেটি তিনি লাভ করেন। কোথা থেকে লাভ করেন না, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তো দেখো, আমরা লেখক পরিচিতি তো পড়ে নিলাম, এবার আমাদেরকে কিন্তু আস্তে আস্তে টেক্সটটি পড়তে হবে। দেখো,
কি বলছে। দেখো, বহুরূপী যে সুবোধ ঘোষের লেখা, সেটি গল্প সংগ্রহ বা গল্প থেকে নেওয়া হয়েছে, গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। যতটি সম্ভব গল্প সমগ্র থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে, গল্প সমগ্র থেকে এটি নেওয়া হয়েছে। এবং এখানে বহুরূপী কে, তাহলে দেখো আমরা পড়ি টেক্সটটি, তাহলে বুঝতে পারবো বহুরূপী কে। দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। দেখো, এখানে একটা চরিত্র, যে চরিত্রটাই এখানে কিন্তু মূল বা প্রধান চরিত্র, সেটি হচ্ছে হরিদা। এই হরিদাই কিন্তু বহুরূপী, আমরা টেক্সট পড়তে পড়তে জানতে পারবো। তাই বলছে হরিদার কাছেই আমরা, অর্থাৎ আমাদের যে হরিদার যে লেখক বন্ধুগুলি ছিল, সেই বন্ধুগুলি আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। কি কাণ্ড হয়েছে সেটা শুনেছেন কিনা জিজ্ঞাসা করছেন হরিদাকে। দেখি এবার কি কাণ্ড হয়েছে সেটা দেখো, আমরা বুঝতে পারবো টেক্সট পড়লে। কি বলছে দেখো, উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। দেখো, তাহলে হরিদা কিন্তু একটা কাজ করছিল, সেই কাজটা কমপ্লিট করলো। কি করছিল না, উনানের মুখে ফুঁ দিয়ে আরো অনেক ধোঁয়া উড়ালো, অর্থাৎ উনুনটাকে জ্বালানোর চেষ্টা করছিল। তাই বলছে যে উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেকটা ধোঁয়া উড়িয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, অর্থাৎ লেখক সহ লেখকের বন্ধুদের কথার কিন্তু জবাব দিলেন। না কিছুই শুনিনি, কি কাণ্ড হয়েছে, কিছুই তো শুনিনি। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা। এখানে আরো একটি চরিত্র পাওয়া গেল, সেটি হলো জগদীশ বাবু। তাহলে হরিদা একটা চরিত্র আর জগদীশ বাবু একটা চরিত্র। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা। হরিদাকে বলছে আপনি শোনেননি, কিচ্ছু জানেন না। হরিদা এবার বলছে, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে। বলছে জগদীশ বাবু কত বড় মাপের একজন মানুষ, বড় মানুষ, তার কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমি কি করে শুনবো, আমাকে কেই বা বলবে। অর্থাৎ আমাদের যে হরিদা, তিনি কিন্তু একেবারেই সাধারণ একজন মানুষ, এবং তিনি মনে করেন তার থেকে যারা একটু ভালো আছেন তারা সবাই বড় মানুষ, বড় মাপের মানুষ। তাই বলছে যে বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে কেই বা বলবে। এরপর দেখো কি বলছে, কাণ্ডটা কি দেখো, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। জগদীশ বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসে তাহলে কতদিন ছিলেন না 7 দিন ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীও কিন্তু যেমন তেমন সন্ন্যাসী নয়, খুব উঁচু দরের, হিমালয়ের গুহাতে থাকেন। অর্থাৎ সন্ন্যাসী কোথায় থাকেন না হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান। হরিতকি, আমরা দেখো এই হরিতকির পরিচয় হারিয়ে যাওয়া কালিকলম যে প্রবন্ধ আমরা পড়েছিলাম, সেই প্রবন্ধ যে শ্রীপান্থের লেখা বা নিখিল সরকারের লেখা, সেই প্রবন্ধে কালি তৈরি করার সময় লেখকরা কিন্তু হরিতকি ব্যবহার করতেন। সেই হরিতকি খাচ্ছেন কে না আমাদের যে জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী 7 দিন ধরে এসেছিলেন, তিনি হিমালয়ের গুহাতে থাকেন এবং সারা বছরে একটি মাত্র হরিতকি খান, এছাড়া কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। মানে একটা সন্ন্যাসীকে নিয়ে কাণ্ড, সেই কাণ্ডটি এখানে বোঝানো হচ্ছে যে একজন সাধারণ মানুষ যে ন্যূনতম তার চাহিদা তার থাকা এবং খাওয়া, কিন্তু এই সন্ন্যাসী কি,
এই সন্ন্যাসী বছরে একবার খান, তাও একটি মাত্র। কি খান না হরিতকি খান। আর কোথায় থাকেন? হিমালয়ের গুহাতে থাকেন। সন্ন্যাসীর বয়সও ফলস্বরূপ প্রচুর। বলছে বছরের বেশি বলেই অনেকে মনে করেন, মানে অনেকের ধারণা এটাই যে সন্ন্যাসীর বয়স অনেক বেশি, মানে 1000 বছরের অনেক বেশি, বা 1000 বছর তো হবেই, এরকম মানে তার বয়স অনেকটাই। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? হরিদা এবার জিজ্ঞাসা করছেন। জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী 7 দিন ধরে ছিলেন, তিনি কি এখনো আছেন? তখন এই যারা হরিদাকে কাণ্ড শোনাতে এসেছিলেন তারা বলছেন, না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা। হরিদা এবার কিন্তু আক্ষেপ করছে। কেন? থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে হরিদা কি বলছে, যে সন্ন্যাসী যদি থাকতেন তাহলে অন্ততপক্ষে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। এবার দেখো কি বলছে, দেখো। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসীও দেখো নিজের যে পায়ের ধুলো, অর্থাৎ আমরা যখন কোনো বড় মাপের মহারাজ বা সাধু আসেন, তখন আমরা তাদের পা ছুঁয়ে নমস্কার করি, তখন সেই পা ছোঁয়াটাকে আমরা বলি কি না পায়ের ধুলো। তাই বলছে তা পেতেন না হরিদা। হরিদা বলছেন তিনি কি আছেন, তাহলে আমি যেতাম পায়ের ধুলো নিতে। বলছে তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। সে আবার পাওয়া যায় নাকি? ভীষণ ভয়ানক দুর্লভ জিনিস, মানে যেটা একেবারেই পাওয়া যায় না। এখন যদি কেউ বলে আমাকে চাঁদটা এনে দিতে, কারোর পক্ষে কি চাঁদ এনে দেওয়াটা সম্ভব? সেই রকমই একটা দুর্লভ জিনিস কি না সন্ন্যাসীর পায়ের ধুলো। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। জগদীশ বাবু একমাত্র পেরেছিলেন সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে, বাকি আর কেউই পারেননি। এবার হরিদার মনে প্রশ্ন আসছে, কেন? সন্ন্যাসী তিনি যদি পায়ের ধুলো দিতেন তাহলে সবাইকে দিতেন, শুধুমাত্র বেছে বেছে জগদীশ বাবুকেই একা পায়ের ধুলো দিলেন, আর কাউকে দিলেন না। এটা কেমন সন্ন্যাসী? এবার কিন্তু হরিদা প্রশ্ন করেছেন। দেখো কি প্রশ্ন করেছে, কেন? জগদীশ বাবু, এবার দেখো উত্তরটা আসছে, জগদীশ বাবু কেন পায়ের ধুলো পেলেন। জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে লোহার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে দেখো সন্ন্যাসী কি করে পায়ের ধুলো নিয়েছিল, জগদীশ বাবু সন্ন্যাসীর পায়ের ধুলো কি করে নিয়েছিল। বলছে জগদীশ বাবু এক জোড়া কাঠের খড়মে লোহার বোল লাগিয়েছে। মানে খড়মটা কিরকম হয়, এরকম একটা হয়, এবং তার পায়ের ওপর এরকম ভাবে একটা ইয়ে থাকে, আংটা টাইপের থাকে, ওটার মধ্যে পাটা ঢুকিয়ে এরকম ভাবে পরে, যাই হোক। তো মানে শেপটা চৌকো না হয়ে এরকম হতো, অ্যাকচুয়ালি পায়ের জুতো যেরকম হয় সেরকমই পাদুকা, এবং এরকম একটা আংটা টাইপের থাকতো, ঠিক আছে। তো আংটাটার মধ্যে আঙুলটা ঢুকিয়ে পাটা জাস্ট রাখা, এরকম। তো জগদীশ বাবু একজোড়া কাঠের তাহলে খড়ম নিয়েছে। কাঠের খড়ম আমরা সবাই দেখেছি, কাঠের খড়মের সাথে আমাদের পরিচয় রয়েছে। সেই কাঠের খড়মে লোহার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন সন্ন্যাসীর যখন পায়ের কাছে ধরলেন, তখন সন্ন্যাসী কি হলেন, বাধ্য হলেন সেই পাটা এগিয়ে দিতে, এবং নতুন খড়মটা তিনি পরলেন, অর্থাৎ সন্ন্যাসী নতুন খড়মটা পরলেন। সেই ফাঁকে জগদীশ বাবু পায়ের ধুলো নিলেন, অর্থাৎ সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন। হরিদা বলছে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। বলছে প্রথমে তো দেখো
কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছেন। সন্ন্যাসীর পায়ে ধরলেন, সন্ন্যাসী পড়লেন, পায়ের ধুলো পেলেন। তারপর যখন সন্ন্যাসী আবার হিমালয়ে ফিরে যাচ্ছেন, তখন হরিদা কি করছেন দেখো। বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটি নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে দিয়ে দিলেন, এবং সন্ন্যাসী সেটা পেয়ে কি করলেন, হাসলেন আর চলে গেলেন। আমাদের মনে একটু খটকা আসতে পারে, দেখি হরিদার মনে কি খটকা এসেছে। দেখো কি বলছে তারপরে। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেই দিকে হরিদার যেন কানই নেই। মানে আমাদের মনেও যে প্রশ্নটা জাগছে, হরিদার মনেও কিন্তু সেই প্রশ্নটাই জেগেছে। সেই কারণেই হরিদা গম্ভীর মুখে গল্প শুনে গম্ভীর হয়ে গেছেন। অনেকক্ষণ চুপ করে রইলেন তার জন্য আমরা কি বলছি, অর্থাৎ হরিদা ছাড়াও লেখক এবং লেখকের যে আরো দুইজন বন্ধু, সেই বন্ধু কি আলোচনা করছেন তা দিকে হরিদার কিন্তু কোনো মন নেই। কি বলছে দেখো তারপরে। হরিদা উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটা উনানে চড়ালেন। দেখো প্রথমেই কিন্তু আমরা দেখলাম যে উনুনের মুখে ফুঁ দিয়ে অনেক ধোঁয়া উড়িয়ে তারপরে সেই কাণ্ডটা শুনতে হরিদা এসেছিলেন, এবং কাণ্ড শুনতে শুনতে কি হলো, হরিদা যে উনুনটা জ্বলছিল সেই উনুনের যে আগুন সেটা বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য, অর্থাৎ লেখকের এবং লেখকের যে বন্ধু এবং হরিদা সবাই তারা চা খাবেন। তো চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটা কিন্তু এবার উনানে চড়ালেন। শহরের সব থেকে সরু এই গলিটার ভেতর এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যা আড্ডার ঘর। তাহলে শহরে সব থেকে সরু গলি কেন বলছে, কারণ দেখো শহরে বেশিরভাগই সব বড় বড় বাড়ি, বড় বড় গলি, কিন্তু সব থেকে সরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটা, একদম ছোট্ট যে ঘর, সেই ঘরটাই হরিদার জীবনের ঘর। অর্থাৎ হরিদা এখানে কিন্তু থাকেন, আর আমাদের 4 জনের, অর্থাৎ হরিদা, লেখক এবং লেখকের 2 বন্ধু, আমাদের 4 জনের সকাল আর সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। অর্থাৎ হরিদা তো ভীষণ গরিব, তিনি প্রতিদিন সকাল সন্ধ্যের চায়ের উপকরণ কি করে জোগাড় করবেন। তাই বলছে যে চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। দেখো হরিদা এতে বেশ গম্ভীর হয়ে গেছিলেন, এবং লেখকদের কোনো কথাই তার মন ছিল না। কেন? কারণ দেখো সন্ন্যাসী যখন হবে একজন মানুষ, তখন তার কিন্তু কোনো জিনিসের লোভ থাকবে না, কোনো জিনিসে আসক্তি থাকবে না। কিন্তু এই সন্ন্যাসী প্রথমত তিনি খড়ম যেটি পরলেন, কাঠের খড়মের ওপর সোনার বোল লাগিয়ে। এই সোনাটা কি? সোনা কিন্তু সবার জীবনে একটা আসক্তি বা একটা উচ্চ আকাঙ্ক্ষার একটা প্রতিনিধিত্ব করে, এবং লোভেরও প্রতিনিধিত্ব করছে। যে জগদীশবাবু তিনি দিলেন আর তিনি নিয়েও নিলেন। তাহলে একজন সন্ন্যাসীর জীবন হিসাবে এটা কিন্তু হওয়াটা উচিত ছিল না। প্রথমত এটার কারণেই লেখকের আমাদের হরিদার যে মন, সেই মনে কিন্তু প্রশ্ন আসে, তিনি গম্ভীর হয়ে যান। এবং দ্বিতীয়ত সন্ন্যাসী যখন 100 টাকার একটা নোট তার ঝোলায় দিয়ে দিল, তখন তিনি হাসলেন আর চলে গেলেন। এই হাসাটাই কিন্তু একজন সন্ন্যাসীর যে লোভ তার ইন্ডিকেট করছে। কারণ সন্ন্যাসী তিনি কিন্তু সব মোহ, মায়া, আসক্তি, আকাঙ্ক্ষা সবকিছুর ঊর্ধ্বে উঠে যান।
তার কাছে 100 টাকা কেন, 1 টাকারও কোনো মূল্য নেই। তার কাছে টাকা জিনিসটাই কিন্তু মূল্যহীন। কিন্তু সেখানে এই সন্ন্যাসী, তিনি কিন্তু যতই বলেন যে তিনি বছরে একটি হরিতকি খান, তিনি হিমালয়ে থাকেন, কিন্তু তবুও তার আসক্তি, তার আকাঙ্ক্ষা, তার লোভ সবটাই কিন্তু বলে দেন। কারণ তিনি ওই 100 টাকা নোট যখনই পেয়েছেন তখনই হেসেছেন, যখনই লোহার বোল লাগানো কাঠের খড়ম পেয়েছেন তখন শুধু জগদীশবাবুকেই পায়ের ধুলো দিয়েছেন, আর কাউকে দেননি, এবং সেটি তিনি নিয়েও গ্রহণও করেছেন। তাহলে একজন সন্ন্যাসীর জীবনে যেখানে কোনো আসক্তি, আকাঙ্ক্ষা, এইগুলো মোহ, মায়া, মমতা এগুলো যখন থাকবে না, তখন তার লোভটাও কিন্তু থাকাটা উচিত নয়। কিন্তু এই সন্ন্যাসী সেটা আছে। সেই জন্যই হরিদা গম্ভীর হয়ে গেছেন। এরপর দেখো, এই যে শহরের এই যে ছোট্ট ঘরটাতে লেখক, লেখকের 2 বন্ধু এবং হরিদা যে সকাল আর বিকেল চায়ের আড্ডা দেন, সেখানে চা, চিনি আর দুধ নিজেরাই আনেন লেখকরা, এবং হরিদা শুধু তার উনুনে তার যে উনুনের যে আঁচ, সেই আঁচে জলটা শুধু ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলেই কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়েই যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। একেবারেই ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরি কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ তিনি খুবই যে ডিসিপ্লিন মানুষ সেটি কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ তিনি এই যে ডিসিপ্লিন থেকেও আমরা বলতে পারি তিনি খুব স্বাধীন চেতা মানুষ। বলাটা ভুল হলো, ডিসিপ্লিন নয়, ওটা স্বাধীন চেতা হবে। কারণ হরিদা নিজের জীবনে নিজেই স্বাধীনতা এনেছেন। তিনি নিজের মতো করে সাজেন, নিজের মতো করে যতটুকু ইচ্ছা কাজ করেন, কিন্তু হরিদা চাইলেই কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেতে পারেন, অফিসের কাজ পেতে পারেন, কিন্তু তিনি করেন না। তার একটাই কারণ ওই নিয়ম করে সময় ঘড়ির কাঁটা বেঁধে শুধু ওই একটাই কাজ করবে, চাকরির কাজ, সেটা হরিদার পক্ষে সম্ভব না। এর থেকে বোঝা যাচ্ছে যে হরিদা কতটা স্বাধীন চেতা। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এর থেকে বোঝা যাচ্ছে হরিদা কতটা দরিদ্র, কতটা তিনি দারিদ্রতা কেন্দ্রিক জীবন যাপন করেন। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ঙ্কর আপত্তি। ওই যে বললাম স্বাধীনতা, মানুষ স্বাধীন, নিজে যদি একেবারে স্বাধীন হয়ে যায় তখন তার কিন্তু ওই 10টা 5টা কাজ বলো বা 8 ঘন্টা 10 ঘন্টার কাজ কিন্তু তার পোষাবে না, বা একই কাজ প্রতিদিন করাও তার পোষাবে না। তাই বলছে এই একঘেয়ে অভাবটাকে সহ্য করে নিয়েছে হরিদা। অভাব জীবনের ভীষণ একটা শত্রু যাকে বলে, সেই অভাবটাকেও তিনি সহ্য করে নিয়েছেন, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদা নিজের জীবনে যেহেতু স্বাধীনভাবে বেঁচে আসছেন, তাই তিনি ওই একেবারে সময় ধরে ঘড়ির কাঁটা মেপেই শুধু কাজ করবেন, তো আবার একই কাজ রোজ রোজ, এইসবে তার পোষাবে না। সেই জন্য সেই একঘেয়ে কাজ করতে তার ভয়ঙ্কর আপত্তি। দেখো, এই বহুরূপী থেকে আজ আমরা যতটুকু অংশ পড়লাম তা থেকে আমাদের কিছু প্রশ্ন হবে। সেই শর্ট কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে টেক্সট ভিত্তিক কি প্রশ্ন আসতে পারে। প্রথমত প্রশ্ন, বহুরূপী কি, বা বহুরূপী মানে বা কথার অর্থ কি? তাহলে বলতে হবে যে এক ধরনের এটি একটি লোকশিল্পী। বহুরূপী কি? এক ধরনের লোকশিল্পী, যে শিল্পী নানা রূপ ধারণ করেন এবং জীবিকা নির্বাহ করেন। তার পেশাটাই হচ্ছে
বিভিন্ন সাজসজ্জা সেজে জীবিকা নির্বাহ করা। তারপরে কোশ্চেন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন? হরিদাকে কি শোনার কথা বলা হয়েছে? তাহলে বলতে হবে যে হরিদাকে একটি কাণ্ড ঘটেছে জগদীশ বাবুর বাড়িতে, সেই কাণ্ডের কথা বলা হয়েছে। তারপরে কোশ্চেন, যখন হরিদাকে সেই কাণ্ডের কথা জিজ্ঞাসা করা হয় তখন বহুরূপী গল্পে হরিদা কি করছিলেন? তাহলে বলতে হবে উনানের মুখে ফু দিয়ে আরো কিছুটা ধোঁয়া ওড়ানোর চেষ্টা করছিলেন বা ধোঁয়া উড়িয়েছিলেন। তারপরে শর্ট কোশ্চেন দেখো, কতদিন ধরে সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে রয়েছেন? তাহলে বলতে হবে অ্যান্সারটা হবে 7 দিন ধরে। সন্ন্যাসী কেমন সন্ন্যাসী ছিলেন? তাহলে বলতে হবে খুব উঁচু দরের সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী কোথায় থাকতেন? সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন। এবং খাদ্য তালিকা হিসাবে সন্ন্যাসী কি খেতেন? তাহলে বলতে হবে সারা বছরে একটি মাত্র হরিতকি খেতেন। সন্ন্যাসীর বয়স কত হবে বলে অনেকে মনে করেন? তাহলে বলতে হবে 1000 বছরের বেশি বলে মনে করেন। কাণ্ডের কথা শুনে হরিদার প্রথম প্রশ্ন কি ছিল? তাহলে অ্যান্সার হবে সন্ন্যাসী কি এখনো আছেন? সন্ন্যাসী চলে গিয়েছে শুনে হরিদার হৃদয় কিরকম হয়? তাহলে বলতে হবে হরিদা আক্ষেপ করেন। এবং হরিদা আক্ষেপ করে কি বলেন? যে থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তারপরে কোশ্চেন, সন্ন্যাসী কাকে ছাড়া আর কাউকে পায়ের ধুলো দেননি? তাহলে বলতে হবে জগদীশ বাবুকে ছাড়া কাউকে পায়ের ধুলো দেননি। জগদীশ বাবু সন্ন্যাসীকে কি দিয়েছিলেন? পায়ের কাছে কি ধরেছিলেন? তাহলে বলতে হবে একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসীর বিদায় বেলায় সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু কত টাকা সন্ন্যাসীর ঝোলায় দিয়েছিলেন? তাহলে বলতে হবে যে 100 টাকার একটা নোট। তারপরে কোশ্চেন, 100 টাকার একটা নোট পেয়ে সন্ন্যাসীর মনোভাব কি ছিল বা সন্ন্যাসী কি করেছিলেন? তাহলে বলতে হবে যে সন্ন্যাসী হেসেছিলেন এবং চলে গেছিলেন। এই পুরো কাণ্ড শুনে হরিদার কি মনে হয়েছিল বা হরিদার মুখের ভাব কিরকম ছিল? তাহলে বলতে হবে হরিদা খুব গম্ভীর হয়ে গেছিলেন। তারপরে কোথায় গনগনে হয়ে আগুন জ্বলছিল? তাহলে বলতে হবে হরিদার উনুনে। হরিদার উনুনে কি ফুটছিল? এক হাঁড়ি ফুটন্ত জল ফুটছিল। তারপরে কোশ্চেন, এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে হরিদা কি চড়ালেন উনুনে? তাহলে বলতে হবে ভাতের হাঁড়ি চড়িয়েছিলেন। তারপরে সব থেকে সরু গলিতে কার ঘর রয়েছে গল্পে? তাহলে বহুরূপী গল্পে। তাহলে বলতে হবে যে হরিদার ঘর রয়েছে। সেই হরিদার ঘরে সকাল সন্ধে কি হয়? তাহলে বলতে হবে সকাল সন্ধে চায়ের আড্ডা হয়। চা, চিনি আর দুধ কারা আনে? তাহলে বলতে হবে গল্পকথক এবং তার বন্ধুরাই আনেন। তারপরে চাইলেই হরিদা কিসের কাজ পেতেন? তাহলে বলতে হবে কোনো অফিসের কাজ কিংবা দোকানের বিক্রিওয়ালার কাজ পেতেন। তারপরে হরিদার পক্ষে কোনটি সম্ভব না? তাহলে বলতে হবে ওই ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজ একটা চাকরি করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। তারপরে হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় কি ফোটে আর কি ফোটে না? তাহলে বলতে হবে শুধু জল ফোটে, ভাত ফোটে না। তারপরে হরিদার কি সহ্য করতে আপত্তি নেই? তাহলে বলতে হবে হরিদা অভাবটাকে সহ্য করতে আপত্তি নেই। আর তারপরে কোশ্চেন, আজকের যতটুকু পড়েছি অংশ তার শেষ কোশ্চেন, হরিদার ভয়ানক আপত্তি কি? তাহলে বলতে হবে এক খেয়ে কাজ করতে।
তাহলে আজকের যে ক্লাসটি করলাম, আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।